বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে ভারতের মদতপুষ্ট কিছু কর্মকর্তা। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা এবং ভারতের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত। আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি ভারতের মদতপুষ্ট একটি সংগঠন যাদের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করা। দীর্ঘ ১৭ বছরে বাংলাদেশকে অঘোষিতভাবে দখল করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা। আর কয়েক বছর আওয়ামী লীগ টিকে থাকলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো, তাতে কোনো সন্দেহ নেই। ভৌগোলিক কারণে ভারতের জাতীয় নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের ভূখণ্ড প্রয়োজন, অন্যথায় ভারতের পূর্বাঞ্চলীয় ৭ রাজ্য দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব নয়। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বাংলাদেশকে দুর্বল রাখার চেষ্টা করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। উদ্দেশ্য, যখন প্রয়োজন হবে যাতে সহজেই বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেটের একটি অংশ দখল করে সাপ্লাই চেইন ঠিক রাখতে পারে। এক্ষেত্রে প্রধান টার্গেট বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করা। ভারতীয় জাতীয় নিরাপত্তা কমিটি ভালো করেই জানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্য বড় কোনো হুমকি নয়, কেননা বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে বড় হলেও সেনাবাহিনীর সংখ্যা খুব বেশি নয়। ফলে বাংলাদেশের জনগণ যদি সেনাবাহিনীকে সমর্থন না করে সহজেই বাংলাদেশের প্রয়োজনীয় ভূখণ্ড দখল করতে পারবে ভারতীয় সামরিক বাহিনী। এজন্য সেনাবাহিনী এবং জনগণের মাঝে দূরত্ব তৈরিতে কাজ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা র। এক্ষেত্রে আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করে ভারতের মদতপুষ্ট সামরিক কর্মকর্তারা পদোন্নতি পেয়েছে বিগত ১৭ বছর, যার ফলে ভারতের কথায় সেনাবাহিনীকে পরিচালনা করার চেষ্টা করে ওই সকল বাংলাদেশি সামরিক কর্মকর্তা। ফলে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর দূরত্ব তৈরি হয়েছে। স্বাধীনতার পর থেকে এটাই চেয়েছিল ভারতের জাতীয় নিরাপত্তা কমিটি। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহ্য এবং নীতিমালা ছিল পার্শ্ববর্তী দেশগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা, কারণ সামরিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী পার্শ্ববর্তী দেশই সবচেয়ে বড় হুমকি আজ অথবা আগামীকাল। যার ফলে ভারত থেকে কোনো সমরাস্ত্র ক্রয় এবং বড় ধরনের প্রশিক্ষণ গ্রহণ করা হতো না বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। তবে সময়ের সাথে এই নীতিমালা পরিবর্তন করেছে আর সুযোগ লুফিয়ে নিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ থেকে যে সকল সামরিক কর্মকর্তা ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেন তাদের ফাঁদে ফেলার চেষ্টা করে দেশটি। এক্ষেত্রে হানি ট্র্যাপকে অন্যতম হিসেবে বিবেচনা করা যায়। বাংলাদেশের অধিকাংশ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এর সঙ্গে জড়িত বলে প্রতীয়মান। এটি শুধুমাত্র সেনাবাহিনীর জন্য প্রযোজ্য নয়, বাংলাদেশের একাধিক রাজনৈতিক ব্যক্তি এর সঙ্গে জড়িত। এর ইতিহাস অনেক পুরনো। ভারতের গোয়েন্দা সংস্থা এক্ষেত্রে তাদের অভিনেত্রীদের ব্যবহার করে। শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর বহু দেশে ভারতের প্রভাব বিস্তার করার অন্যতম মাধ্যম এই পন্থা অবলম্বন করা। ফলে ওই সকল কর্মকর্তা ভারতের কথায় বাংলাদেশ সেনাবাহিনীকে পরিচালিত করে, যার সর্বশেষ উদাহরণ অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভ্যুত্থানের অন্যতম ব্যক্তিত্ব হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছেন। গত ১১ই মার্চ বাংলাদেশ সেনাবাহিনী তাকে সদর দপ্তরে আমন্ত্রণ জানায়, যেখানে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ফেরানোর কথা উল্লেখ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানই হাসনাত আবদুল্লাহকে হুমকি দিয়েছেন তা শতভাগ নিশ্চিত, কারণ তিনি বলেছেন, আমার ৪০ বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে একমাত্র সেনাপ্রধানই ৪০ বছরের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এছাড়া আর কোনো সেনা কর্মকর্তা তার সময়কালের সার্ভিসে নেই। ১৯৮৫ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমির ১৩তম লং কোর্সের সদস্য জেনারেল ওয়াকারুজ্জামান। বিপরীতে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে যারা সার্ভিসে আছেন তারা ১৭ থেকে ২১তম লং কোর্সের সদস্য। সুতরাং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানই আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছেন ভারতের মদতে, তা এখন স্পষ্ট। এমন অবস্থায় তাকে বহিষ্কার অথবা পদত্যাগে বাধ্য করার সম্ভাবনা এবং সক্ষমতা খুবই কম, কারণ সেনাপ্রধানের পক্ষে রয়েছে দীর্ঘ ১৭ বছরের পদোন্নতি পাওয়া অধিকাংশ সামরিক কর্মকর্তা। তাছাড়া তাকে অপসারণ করতে হলে রাষ্ট্রপতির সমর্থন প্রয়োজন। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা দপ্তরের সাথে আলোচনা করে অপসারণ করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন প্রতিরক্ষা দপ্তর প্রধান উপদেষ্টার নিকটে। ফলে সরকার চাইলে সহজেই তাকে অপসারণ করার জন্য অনুরোধ করতে পারবে। তবে রাষ্ট্রপতি তা গ্রহণ করবে কিনা তা বলা কঠিন, কেননা এক্ষেত্রে রাষ্ট্রপতি সরাসরি হুকুম পালন করতে বাধ্য নয়, যদি না রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়, অর্থাৎ মাঠে শক্তি প্রদর্শন করার মাধ্যমে বাধ্য করা সম্ভব। এখানেও সমস্যা রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সেনাপ্রধান এবং তার মদতপুষ্ট সামরিক কর্মকর্তারা নিয়ন্ত্রণ করেন। ফলে এই মুহূর্তে চাইলেও সেনাপ্রধানকে বহিষ্কার অথবা পদত্যাগে বাধ্য করা সম্ভব নয়। এক্ষেত্রে কয়েক মাস সময় নিয়ে পরিবর্তন করতে হবে। প্রথমে গুরুত্বপূর্ণ সেনানিবাসের নিয়ন্ত্রণ সরকারের হাতে নিতে হবে। এক্ষেত্রে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশন, কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশন, সাভার ৯ পদাতিক ডিভিশন, ঘাটাইল ১৯ পদাতিক ডিভিশন এবং ঢাকার ৪৬ পদাতিক ব্রিগেড উল্লেখযোগ্য। সেনাবাহিনীতে পদবঞ্চিত কর্মকর্তাদের সাধারণত পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করা হয়।
বেশিরভাগ ক্ষেত্রেই তারা রাষ্ট্রদূত হিসেবে কোনো দেশে দায়িত্ব পালন করেন অথবা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্ত থাকেন। প্রতিরক্ষা দপ্তর এক্ষেত্রে ওই সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করতে পারে। বিপরীতে উল্লেখিত সামরিক ঘাঁটির জেনারেল কমান্ডিং অফিসার সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পররাষ্ট্র দপ্তরে মোতায়েন করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার এটি বাস্তবায়ন করতে পারলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ হারাবেন। তখনই সহজে তাকে পদত্যাগে বাধ্য করা সম্ভব। তিনি চাইলেও কোনো সামরিক অভ্যুত্থান ঘটাতে পারবেন না। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ সৈনিক এবং জুনিয়র লেভেলের অফিসার কোনো ধরনের অভ্যুত্থান ঘটাতে আগ্রহী নয়। এর মাধ্যমে সেনাবাহিনীতে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব, যার মাধ্যমে ভারতের প্রভাবমুক্ত হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। পিলখানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ধ্বংস হয়ে গিয়েছে, যা পুনরায় শক্তিশালী করা সম্ভব। বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা উচিত নয়। এটি জাতীয় নিরাপত্তার স্বার্থে বড় ধরনের হুমকি এবং ভারতের মদতপুষ্ট একটি সংগঠন। কারণ একটি দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যখন ভারতে আশ্রয় নেয়, তখন বলতে অপেক্ষা রাখে না ভারতের স্বার্থে সে বাংলাদেশকে কতটা ধ্বংস করেছে। এই সংগঠন বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি, সুতরাং তাকে বাংলাদেশে পুনরায় শক্তিশালী করার কোনো সুযোগ নেই। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে।